আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সাহিত্য সম্পর্কে। বাংলা সাহিত্য নিয়ে মোট 1020টি প্রশ্ন পড়ব। প্রথমে শুরু হচ্ছে প্রাচীন যুগ দিয়ে। বাংলা সাহিত্যের নিদর্শন, প্রাচীন নিদর্শন বা বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন। বাংলা ভাষার প্রথম নিদর্শন বা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন বলা হয় চর্যাপদকে, এবং চর্যাপদ মূলত হচ্ছে তোমার প্রাচীন যুগ তথা প্রাচীন সাহিত্যকর্ম। চর্যাপদ ছাড়া বাকি যেগুলো আছে শ্রীকৃষ্ণ কীর্তন, রামায়ণ এবং মহাভারত, এগুলো হচ্ছে তোমার মধ্যযুগের নিদর্শন। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 খ্রিস্টাব্দে, অর্থাৎ মূলত 1882 সালে রাজেন্দ্রলাল মিত্র রচিত দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এর মাধ্যমে নেপালের কিছু বৌদ্ধপুঁথির সন্ধান পাওয়া যায়। সেই সূত্র ধরে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে চর্যাপদ আবিষ্কার করেন। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীনতম যে নিদর্শন সেটি হচ্ছে, এখানে যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম নিদর্শন হচ্ছে তোমার দোহাকোষ। কেন দোহাকোষ প্রাচীনতম নিদর্শন? কারণ হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী যখন 1907 খ্রিস্টাব্দে চর্যাপদের সাথে সরহপদের দোহা বা কান্নপাদের দোহা বা দোহাকোষ আবিষ্কার করেন। মূলত অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন হচ্ছে তোমার কি? নিরঞ্জনের রুমা। এই নিরঞ্জনের রুমা হচ্ছে তোমার অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। এবং গোপীচন্দ্রের সন্ন্যাসী, এটা হচ্ছে তোমার শকর মোহাম্মদের গোপীচন্দ্রের সন্ন্যাস। গোপীচন্দ্রের তোমার হচ্ছে তোমার কি, এটা মধ্যযুগের একটি সাহিত্য শকর মোহাম্মদের। এবং ময়নামতির গান, এটা হচ্ছে তোমার নাচ সাহিত্য তথা মধ্যযুগের সাহিত্য নিদর্শন ময়নামতির গান। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজ গ্রন্থশালা থেকে চর্যাপদ কি হয়? আবিষ্কৃত হয়, এবং এটি আবিষ্কৃত হয় মূলত রয়্যাল লাইব্রেরি থেকে, যেটি নেপালে অবস্থিত। চর্যাপদের আবিষ্কার করেন কে, এবং বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? চর্যাপদের আবিষ্কারক হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। মূলত ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালে গিয়ে রাজদরবারের নেপাল রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন। এ সময় তিনি চর্যাপদের সাথে সরহপদের দোহা, কান্নপাদের দোহা এবং ডাকার্ণব নামে আরও 3টি পুঁথি আবিষ্কার করেন। মূলত চর্যাপদ যখন আবিষ্কৃত হয় সেখানে আরও 3টি পুঁথি আবিষ্কৃত হয়। তার মধ্যে রয়েছে সরহপাদের দোহা, কান্নপাদের দোহা এবং ডাকার্ণব। এই 3টি পুঁথি চর্যাপদের সাথে আবিষ্কৃত হয়। হরপ্রসাদ শাস্ত্রী যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি? চর্যাপদটা যে গ্রন্থে প্রকাশ করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী তার নাম হচ্ছে 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা। চর্যাশ্চর্য বিনষ্টয় এর অর্থ কি? চর্যাশ্চর্য বিনষ্টয় এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। এটা হচ্ছে তোমার চর্যাশ্চর্য বিনষ্টয়ের অর্থ। চর্যা শব্দের অর্থ মূলত হচ্ছে পালনীয় বিষয়। চর্যাচর্য শব্দের অর্থ হচ্ছে পালনীয় বা বর্জনীয়। ধর্ম সম্বন্ধে বিধিনিষেধগুলো নাম হচ্ছে চর্যাশ্চর্য বিনষ্টয়। অর্থাৎ ধর্ম সাধনতার ব্যাপারে কোনগুলো আচরণীয় এবং কোনগুলো আচরণীয় নয় তার নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ মূলত হচ্ছে তোমার সহজিয়া ধর্মাবলম্বীদের সাহিত্য। চর্যাপদ বৌদ্ধ সহযোগীদের সাধন সঙ্গীত, এবং প্রত্যেক পদের শুরুতে বিভিন্ন নামের উল্লেখ পাওয়া যায় এই চর্যাপদে। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে? চর্যাপদ যে সাহিত্যকর্ম সেখানে সান্ধ্য ভাষার প্রয়োগ রয়েছে, এবং সান্ধ্য ভাষা মূলত হচ্ছে তোমার আলো আধারের ভাষা নামে পরিচিত। বিশেষভাবে বিশেষজ্ঞগণের মতে চর্যার কবিদের এ সান্ধ্য ভাষা ব্যবহারের কারণ হল কবিরা হলেন সহজুইয়া, বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। অন্যান্য সম্প্রদায় এবং গোড়া ব্রাহ্মণ সম্প্রদায় যারা সহজুইয়া বৌদ্ধদের প্রতি প্রসন্ন ছিলেন না, তাদের দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কবিগণ আলো আধারীর রূপক ভাষা হিসেবে ব্যবহার করেছেন। চর্যাপদের আনুমানিক বয়স কত বছর? চর্যাপদের আনুমানিক বয়স হচ্ছে তোমার 1100 বছর। এই চর্যাপদের আনুমানিক বয়স হচ্ছে 1100 বছর, এবং হরপ্রসাদ শাস্ত্রী 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা এই নামকরণের মাধ্যমে চর্যাপদের আনুমানিক বয়স হিসেব করা হয়। প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন? প্রাপ্ত পদকর্তা হচ্ছে তোমার 23 জন। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট মায়াশ্রম গ্রন্থে 13 জন কবির নাম উল্লেখ থাকলেও সুকুমার সেনের বাংলা
সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড গ্রন্থে 24 জন নামের উল্লেখ পাওয়া যায়। তাই বলা যায় যে চর্যাপদ কবির সংখ্যা হচ্ছে 23 জন, মতান্তরে 24 জন। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা কত? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা হচ্ছে 46টি। মূলত চর্যাপদে যে পদগুলা ছিল সেগুলা হচ্ছে তোমার 46টি। 51টি পদ ছিল ধারণা করা হয় বা বলা হয়ে থাকে, এবং 51টি যে পদ ছিল তার মধ্যে 23, 24, 25 এবং 48 নম্বর পদটি পাওয়া যায়নি। চর্যাপদের তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। খুবই ইম্পর্টেন্ট জিনিস, চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন কে? কীর্তিচন্দ্র। এই কীর্তিচন্দ্র কি করেছেন? অনুবাদ করেছেন চর্যাপদের হচ্ছে তোমার তিব্বতী ভাষা। এবং তিব্বতী অনুবাদ আবিষ্কৃত হওয়ার পরেও জানা যায় চর্যাপদের মোট পদ ছিল 51টি। চর্যাপদের কোন পদ খণ্ডিত আকারে পাওয়া যায়? চর্যাপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় সেটা হচ্ছে তোমার 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গিয়েছে। শবরপা কে ছিলেন? শবরপা মূলত ছিলেন একজন চর্যাগর। তার রচিত পদ হচ্ছে 2টি, 28 নং এবং 50 নং পদের রচিত হচ্ছে শবরপা। এবং শবরপাকে বলা হয় বাংলা সাহিত্যের আদি কবি, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। তবে অধিকাংশের মত এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত হচ্ছে লুইপা। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি বা বাংলা সাহিত্যের আদি কবিকে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি বা আদি কবি বলা হয় লুইপাকে। মূলত লুইপার চর্যা হচ্ছে তোমার আদি কবি বলা হলেও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে আদি কবি হচ্ছে শবরপা। এবং লুইপা লিখেছিলেন চর্যাপদের 1 নং এবং 29 নং পদের রচয়িতা হচ্ছে লুইপা। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখককে? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখক হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটি 1926 সালে রচিত হয়। এই গ্রন্থে বিস্তারিতভাবে চর্যাপদে ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ ও ছন্দ বিচার বিশ্লেষণ করেন। এছাড়াও চর্যার কবিদের নাম, পদ্মা নদীর নামের উল্লেখ, ভূষক পার 49 নং পদে, পৌয়া খাল প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা করে প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা ভাষারই আদি নিদর্শন। অর্থাৎ চর্যাপদ যে বাংলা ভাষার আদি নিদর্শন সেটি প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে। এবং যে গ্রন্থে প্রমাণ করেন তার নাম হচ্ছে সংক্ষেপে বলা হয় ODVL বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ডক্টর শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট মায়াস্ট সং। কোন বাঙালি কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন কান্নপা। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? চর্যাপদ রচনা শুরু হয় মূলত পাল বংশের আমলে। ধারণা করা হয় 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোনো এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল। সেই হিসেবে পাল বংশের চর্যাপদের রচনাকাল হচ্ছে পাল আমলে হচ্ছে চর্যাপদের রচনা শুরু হয়। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনা কত সাল? বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল হচ্ছে 7ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ এর মধ্যে রচনা হয়েছে। এটা হচ্ছে তোমার ডক্টর শহীদুল্লাহর মতবাদ। তবে সুকুমার সেনের মধ্যে চর্যাপদ রচিত হয়েছে 900 থেকে 1350 সালের মধ্যে, এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে চর্যাপদ রচিত হয়েছে 950 থেকে 1200 সালের মধ্যে। অর্থাৎ এই যে চর্যাপদ রচিত হয়েছে তার মধ্যে হচ্ছে তোমার কি রয়েছে? মতভেদ রয়েছে। যে এখানে যেহেতু উল্লেখ আছে 7ম থেকে দ্বাদশ, 7ম মধ্যে 650 এবং দ্বাদশ শতাব্দী, এটাই হচ্ছে তোমার সঠিক হবে। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মূলত হচ্ছে তোমার মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এটা কিন্তু আধুনিক ছন্দের বিচারে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ মূলত হচ্ছে গানের সংকলন। চর্যাপদ যে বাংলা ভাষা রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন প্রথম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন? চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন উনি হচ্ছেন মণিদত্ত। মণিদত্ত টিকার মাধ্যমে চর্যাপদের পদগুলো ব্যাখ্যা করেন।
হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদ মুনিদত্ত নামক এক পণ্ডিতের সংস্কৃত টিকা ছিল এবং মুনিদত্তের সেই টিকা সম্বলিত পুঁথিতে পদ পাওয়া গিয়েছিল 46.5টি। এতে মুনিদত্ত 11 নং পদের ব্যাখ্যা করেননি, অর্থাৎ মুনিদত্ত ব্যাখ্যা করেনি, সেটা হচ্ছে তোমার 11 নম্বর পদ। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। মূলত চর্যাপদ 1916 সালে অর্থাৎ 1323 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা 47টি পদ বিশিষ্ট নামে এই তোমার প্রকাশিত হয়। চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন? চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা। চর্যাপদের প্রধান কবি হলেন কান্নপা। তার রচিত পদের সংখ্যা হচ্ছে 13টি। 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 30, 36, 40, 42, 45 নং পদ উদ্ধার হয়েছে। 24 নং পদটি পাওয়া যায়নি। এই 24 নং পদটি কি যায়নি? পাওয়া যায়নি। চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া গিয়েছে? চর্যাপদে মোট 6টি প্রবাদ বাক্য পাওয়া গিয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে, যেমন প্রথমটি হচ্ছে আপন মাংসে হরিণা বৈরী, একটি প্রবাদ যার অর্থ হচ্ছে হরিণের মাংসই তার জন্য শত্রু। দুহিল দুধু কি বেন্টে সামায়, যার অর্থ হচ্ছে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। হাতের কঙ্কন মালৌ দাপন, এর অর্থ হচ্ছে হাতের কঙ্কন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না। হাড়িতে ভাত নাহি নিতে আবিসি, অর্থ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকারা এসে ভিড় করে। বর শোনো গোহলি কি মো দুষ্ট বলেন্দা, অর্থ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আনো চাহন্তে আনো বিন্দা, অন্য চাহিতে অন্য বিনষ্ট। মধ্যযুগ বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসেবে পরিচিত 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বলা হয় বাংলা সাহিত্যের মধ্যযুগ। তো প্রথমে এখানে বলা আছে বাংলা সাহিত্যের মধ্যযুগের স্থিতিকাল 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। মূলত যুগের হিসেবে বাংলা সাহিত্যকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান খ্রিস্টাব্দ পর্যন্ত। কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় মধ্যযুগ যখন শুরু হয় তার প্রারম্ভে যে যুগটা, সেটা হচ্ছে মধ্যযুগ, মধ্যযুগ শুরুর প্রারম্ভিক যুগটা, অর্থাৎ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 150 বছরকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। এই অন্ধকার যুগে বিশেষ কোনো সাহিত্য পাওয়া যায়নি। মূলত এই অন্ধকার যুগের সেন বংশ যে যুগটা বলা হয় সেই বংশ হচ্ছে তোমার মূলত অন্ধকার যুগ বলা হয়। বাংলা শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হবে তোমার তুর্কি যুগ। তুর্কি যুগ হচ্ছে 1201 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি আবার বলতেছি, এখানে একটু ভুল হয়েছে। বাংলা শাসকদের সময়কালে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় মূলত তুর্কি শাসন আমলকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। মধ্যযুগের কোন সাহিত্য কৃষি করার জন্য উপযোগী? মধ্যযুগের যে সাহিত্যটা হচ্ছে তোমার কৃষিকাজের জন্য উপযোগী সেটা হচ্ছে ডাক ও খনার বচন। ডাক ও খনার বচন মধ্যযুগের একটি সাহিত্যধারা। বৌদ্ধ সমাজে ডাকের বচন এবং হিন্দু সমাজে খনার বচনের উৎপত্তি হয়। আমি আবার বলতেছি, বৌদ্ধ সমাজে ডাকের বচন এবং হিন্দু সমাজে খনার বচনের উৎপত্তি হয়েছিল। ডাকের বচনে মূলত হচ্ছে তোমার জ্যোতিষ, ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্রের ব্যাখ্যার প্রাধান্য পেয়েছে, এবং খনার বচনে মূলত প্রাধান্য পেয়েছে কৃষিভিত্তিক যে ছড়া সেগুলো মূলত প্রাধান্য পেয়েছে খনার বচনে। খনার বচন কি সম্পর্কিত? খনার বচন মূলত হচ্ছে তোমার কৃষি সম্পর্কিত। খনার বচন মূলত কৃষিতত্ত্ব ভিত্তিক এবং আনুমানিক 8ম থেকে 1200 শতাব্দীর মধ্যে রচিত। অনেকের মতে খনা নামে একজন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারীর রচিত ছড়া হয়েছিল এগুলি। খনা নামে একজন বিদুষী মহিলা যার হচ্ছে তোমার কি পারদর্শী ছিলেন এই কৃষিভিত্তিক ছড়া রূপায়ণে বা ছড়া লেখার কাজে। শূন্যপুরাণ কে রচনা করেন? শূন্যপুরাণ মূলত রচনা করেছেন রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত রচিত গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য বলা হয় শূন্যপুরাণকে। এবং আরেকটা এখানে দেওয়া আছে,
নিরঞ্জনের উম্মা শূন্য পুরাণের অন্তর্গত একটি কবিতা। নিরঞ্জনের উম্মা হচ্ছে শূন্য পুরাণের অন্তর্গত একটি কবিতা। এতে হিন্দু ও বৌদ্ধ ধর্মের কথা রয়েছে। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি বা মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? মধ্যযুগের প্রথম কাব্য বা আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। মূলত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের ক্ষেত্রে, এবং আদি যুগের ক্ষেত্রে হবে চর্যাপদ। মধ্যযুগের প্রথম এবং বাংলা সাহিত্যের দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শূন্য পুরাণ, এখানে যে বাকিটা যেটা হচ্ছে তোমার শূন্য পুরাণ হচ্ছে তোমার, এবং গীতগোবিন্দ অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। শূন্য পুরাণে রচিত হচ্ছে তোমার রামায় পণ্ডিত। শূন্য পুরাণে রচিত হচ্ছে কি রামায় পণ্ডিত। ডাকার নব হচ্ছে তোমার ডাকার নব, সেটাও আবিষ্কৃত হয় হচ্ছে তোমার আদি যুগে। ডাকার নব হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাপদের সাথে আবিষ্কৃত একটি পুঁথি। গীতগোবিন্দ অন্ধকার যুগের একটি নিদর্শন। সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষা রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষা রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মূলত সর্বজন স্বীকৃত এবং খাঁটি বাংলা ভাষা রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। কারণটা হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন, কিন্তু সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষা রচিত নয়। খাঁটি বাংলা ভাষা এবং সর্বজন স্বীকৃত বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ তাহলে কি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদের ভাষায় 5টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়, যথা বাংলা, হিন্দি, মৈথালি, অসমিয়া, উড়িষ্যা। অর্থাৎ চর্যাপদের ভাষায় মূলত 5টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়। নাম্বার 1 হচ্ছে বাংলা, হিন্দি, মৈথালি, অসমিয়া এবং হচ্ছে উড়িষ্যা। ফলে এই 5 ভাষার পণ্ডিতগণ চর্যাপদকে নিজেদের ভাষার আদি নিদর্শন হিসেবে দাবি করেছেন। অর্থাৎ চর্যাপদের 5টি যে ভাষা আছে, সেই 5টি ভাষা যেহেতু পরিলক্ষিত হয়েছে, তার মানে চর্যাপদকে ওই 5টি দেশের অধিবাসীগণ চর্যাপদকে আদি ভাষা হিসেবে কি করেছেন, প্রতিষ্ঠা করার জন্য বা প্রতিষ্ঠার জন্য তোমার কি দাবি করেছেন, আদি নিদর্শন হিসেবে দাবি করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে বরুচণ্ডী দাস। এই বরুচণ্ডী দাস হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। তার প্রকৃত নাম হচ্ছে অনন্ত বরু। তিনি আনুমানিক 14শ শতকের কবি। শ্রীকৃষ্ণ কীর্তন প্রধান কাহিনী তিনি ভাগবত থেকে নিয়েছেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে প্রধান কাহিনী সেটা নেওয়া হয়েছে মূলত ভাগবত থেকে। মাঝে মাঝে কিছু পংক্তি এবং কাব্যবস্তু নিয়েছেন জয়দেবের গীতগোবিন্দ থেকে। অর্থাৎ এই যে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন বরুচণ্ডী দাস বা অনন্ত বরু রচিত, সেখানে দুইটা হচ্ছে তোমার কি পাওয়া যায়, লেখার উৎস পাওয়া যায়, মানে দুইটা লেখার থেকে সেখানে সংমিশ্রণ ঘটানো হয়েছে। একটা হচ্ছে তোমার ভাগবত থেকে এবং আরেকটা হচ্ছে তোমার জয়দেবের গীতগোবিন্দ থেকে। জয়দেবের যে গীতগোবিন্দ সেখানের কিছু তোমার কি রেশ পাওয়া গিয়েছে, তবে ম্যাক্সিমাম বা মূল যে থিমটা নেওয়া হয়েছে সেই থিমটা নেওয়া হয়েছে ভাগবত থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন শ্রী বসন্তরঞ্জন রায় দ্বিবল্লভ। 1909 সালে বাংলা 1316 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্য গ্রামের বৈষ্ণব মহান্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থ বাড়ির গোয়ালঘরের টিনের চালার নিচ থেকে পুঁথিটি উদ্ধার করেন। যে কৃষকের ঘর থেকে উদ্ধার করা হয় তার নাম ছিল দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এবং যে উদ্ধার করেন তার নাম ছিল অধ্যক্ষ শ্রী বসন্তরঞ্জন রায় বিদ্বল্লভ। এটি ছিল মূলত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্য গ্রামে অবস্থিত একটি জায়গা, যেখান থেকে 1909 সালে বা বাংলা যেটাকে বলা হয় 1316 খ্রিস্টাব্দে এই শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি আবিষ্কার করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই কী ধরনের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়াই মূলত হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমের দূত একটি চরিত্র। গীতগোবিন্দ কোন ভাষার রচিত? গীতগোবিন্দ মূলত হচ্ছে সংস্কৃত ভাষার রচিত। বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। তিনি লিখিত গীতগোবিন্দ গীতিকাব্য একটি হচ্ছে তোমার কি জয়দেব রচিত, যিনি ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের একজন সভাকবি। দ্বাদশ শতকে প্রমিত সংস্কৃত ভাষার শেষ কাব্য কবি জয়দেবের রচিত হচ্ছে তোমার
গীতগোবিন্দ রাধাকৃষ্ণের প্রেমলীলা এর মুখ্য বিষয়। গীতগোবিন্দ রচিত হচ্ছে জয়দেব, যিনি ছিলেন হিন্দু রাজা লক্ষণ সেনের সভাকবি, এবং এখানে 286টি শ্লোক, 24টি গীতের সমন্বয়ে 12টি স্বর্গে এটি রচিত হয়েছে। অর্থাৎ গীতগোবিন্দতে মোট হচ্ছে তোমার কত 12টি স্বর্গ রয়েছে, 24টি গীতের সমন্বয় এবং 286টি শ্লোক রয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে মঙ্গল কাব্য। এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে সেটা হবে তোমার কি মঙ্গল কাব্য। মধ্যযুগে বাংলা সাহিত্যের নিদর্শন হচ্ছে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, আরাকান রাজসভার বাংলা সাহিত্য, নাচ সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, বৈষ্ণব সাহিত্য, কবিয়াল এবং শায়ের, যেটা হচ্ছে তোমার 18 শতকের শেষার্ধে এবং 19 শতকের প্রথমার্ধে শুরু হয়েছিল এই কবিয়াল এবং শায়েরদের লোকসাহিত্য। চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের সাহিত্য, এবং চতুর্দশপদী কবিতা এবং হচ্ছে তোমার ছোট গল্প, এগুলো হচ্ছে তোমার আধুনিক যুগের নিদর্শন। তাহলে দেখা যাচ্ছে যে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে এখানে মঙ্গল কাব্য। মধ্যযুগের মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয় আখ্যান। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু হচ্ছে তোমার কি ধর্ম বিষয়ক আখ্যান। বাংলা সাহিত্যের মধ্যযুগ ধর্মনির্ভর বিশেষ এক শ্রেণীর আখ্যান বাংলা মঙ্গল কাব্য নামে পরিচিত। মঙ্গল কাব্য প্রধানত হচ্ছে কাহিনী নির্ভর। সাহিত্য বিশেষজ্ঞগণ মঙ্গল কাব্যকে মধ্যযুগের উপন্যাস বলে অভিহিত করেছেন। এতে অনেক বড় বড় কাহিনী থাকে, তবে এই কাহিনী মানুষের নয়, সেটা হচ্ছে দেবতার কাহিনী। মঙ্গল কাব্য রচনার উল্লেখিত কারণ কি? মঙ্গল কাব্য রচনার উল্লেখিত কারণ হচ্ছে দেবী কর্তৃক স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ, এটি হচ্ছে একটি কারণ। তবে মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ দান হলেও, তবে এটি কেউ কেউ বলে থাকেন সার্থক মঙ্গল, বা হচ্ছে তোমার যে কাব্য ঘরে রাখলে মঙ্গল হয় সেটিও মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। তবে অনেকে বলেছেন আত্মপরিচয় অংশ গ্রন্থে রচনার কারণ এবং স্বপ্নাদেশ এবং দৈব নির্দেশনার বর্ণনা রয়েছে এই মঙ্গল কাব্যে। কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত? মনসামঙ্গল কাব্য রচিত মূলত মনসা দেবীর কাহিনী নিয়ে। মধ্যযুগে বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার মনসা দেবীর পূজা প্রচার এবং দেবী মনসার গুণকীর্তন রূপায়িত হয়েছে মঙ্গল কাব্যে। মনসা দেবীর অপর নাম হচ্ছে কেতকা, বা হচ্ছে তোমার কি পদ্মাবতী। মনসা যে দেবী তার আরেকটা নাম হচ্ছে কেতকা বা পদ্মাবতী দেবী, এজন্য মনসামঙ্গল কাব্যকে পদ্মপুরাণ বলা হয়। মনসামঙ্গল কাব্যের আরেক নাম হচ্ছে তোমার পদ্মপুরাণ। মনসামঙ্গল কাব্যের আদিকবি কে? মনসামঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে তোমার কানা হরিদত্ত। মনসামঙ্গল বা মঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে কানা হরিদত্ত। কানা হরিদত্ত তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংড়িল দত্তবাড়িতে জন্মগ্রহণ করেন। ধারণা করা হয় ত্রয়োদশ শতাব্দীর শেষ বা চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে তিনি বর্তমান ছিলেন। মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বরিশালের বিজয়গুপ্ত। মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় বিজয়গুপ্তকে, যিনি বরিশালের বাসিন্দা। তার রচিত কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। তাই জন্য মনসামঙ্গলকেও কি বলা হয়? পদ্মপুরাণ বলা হয়। মনসামঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছেন কি বরিশালের বিজয়গুপ্ত। এ ধারার অন্যান্য কবিদের মধ্যে রয়েছে নারায়ণ দেব, দ্বিজ বংশীদাস এবং ক্ষেমানন্দ। এ ধারার যে অন্যান্য কবি তাদের মধ্যে রয়েছে নারায়ণ দেব, দ্বিজ বংশীদাস এবং ক্ষেমানন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সওদাগর মূলত মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। মনসামঙ্গল কাব্যধারার চরিত্রের মধ্যে রয়েছে চাঁদ সওদাগর, সনকা, বেহুলা, লক্ষিন্দর। চণ্ডীমঙ্গলের চরিত্রের মধ্যে রয়েছে কালকেতু, ফুল্লরা, ভারদত্ত, মুরালিশীল। চণ্ডীমঙ্গলের যে চরিত্র তার মধ্যে রয়েছে কালকেতু, ফুল্লরা, ভারদত্ত এবং মুরালিশীল। ধর্মমঙ্গলের যে চরিত্র তার মধ্যে রয়েছে কর্পূর সেন, মহামপদ পাত্র। কর্পূর সেন এবং হচ্ছে মহামদ, এটা হবে মহামদ পাত্র। অন্নদামঙ্গল যে কাব্য তার চরিত্রের মধ্যে রয়েছে ঈশ্বরী পাটনি, হীরামালিনী। অন্নদামঙ্গল কাব্যের প্রধান চরিত্রের মধ্যে রয়েছে ঈশ্বরী পাটনি এবং হীরা মালিনী। বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম হচ্ছে মনসা বিজয়। বিপ্রদাস পিপিলয় মনসামঙ্গল কাব্যধারার অন্যতম কবি। তার রচিত কাব্য হচ্ছে মনসা বিজয়।
কাব্যটি 1495 সালে গৌড়ের সুলতান হোসেন শাহের আমলে প্রকাশিত হয়। অর্থাৎ এই যে মনসা বিজয় কাব্য, যার রচিত হচ্ছে তোমার বিপ্রদাস পিপলাই, এটিও প্রকাশিত হয় 1495 সালে গৌড়ের সুলতান হোসেন শাহের আমলে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বলা হয় চন্দ্রাবতীকে, এবং চন্দ্রাবতীর পিতার নাম ছিল দ্বিজ কানাই। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, যিনি 1550 সালে কিশোরগঞ্জ জেলার মাই জকাপন ইউনিয়নের পাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন 1550 সালে কিশোরগঞ্জ জেলার মাইজ কাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে। পিতা মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস, মাতা সুলোচনা। পিতা হচ্ছে দ্বিজ বংশীদাস এবং মাতা হচ্ছে সুলোচনা। উল্লেখ্য যে মধ্যযুগে বাংলা সাহিত্যের 3 জন মহিলা কবির নাম পাওয়া গিয়েছে। এরা হলেন চন্দ্রা দেবী, চৈতন্যদেবের সমন্বয় মাগধী এবং চৈতন্যদেবের সময়ের মাধবী, চন্দ্রাবতী, মাধবী এবং চণ্ডীদাসের সাধন সঙ্গিনী রামী। অর্থাৎ চন্দ্রাবতী, মাধবী এবং রামী, এই 3 জনের কি মহিলা কবির সন্ধান পাওয়া গেছে মধ্যযুগে। ভারদত্ত কোন কাব্যের চরিত্র? ভারদত্ত তোমার চণ্ডীমঙ্গল কাব্যের একটি চরিত্র। কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন মূলত মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। কবি কঙ্কন মানে যে কবি হাতে পায়ে ঘুঘুর পরে গান করে তাকে বলা হয় কবি কঙ্কন। অর্থাৎ যে কবি হাতে পায়ে ঘুঘুর পরে গান করে তাকে বলা হয় কবি কঙ্কন। মঙ্গল কাব্যের পেশাদার গায়ক ছিলেন এই কবি কঙ্কন। জমিদার পুত্র রঘুনাথ রায় তাকে এই উপাধি দিয়েছিলেন। কবি কঙ্কন যে উপাধি মুকুন্দরাম চক্রবর্তীর, সেটি পেয়েছিলেন জমিদার পুত্র রঘুনাথ রায়ের কাছ থেকে। মালাধার বসুর উপাধি ছিল গণরাজ খান। মালাধার বসুর উপাধি ছিল, এই যে মালাধার বসু, তার উপাধি ছিল কি গণরাজ খান। এবং ভারতচন্দ্র রায়ের উপাধি ছিল তোমার কি ভারতচন্দ্র রায় গুণকার। গুণকার ছিল তার উপাধি। মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি? মুকুন্দরাম চক্রবর্তী মূলত হচ্ছে তোমার চণ্ডীমঙ্গল ধারার কবি। মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য ধারার কবি। তিনি ডিহিদার জমিদার মাসুদ শরীফের অত্যাচারে নিজ গ্রাম দামুন্না গ্রাম ছেড়ে মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার গোছরিয়া গ্রামে আশ্রয় গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি মূলত পালিয়ে গিয়েছিলেন। কোথায় পালিয়ে গিয়েছিলেন মুকুন্দরাম চক্রবর্তী? ডিহির জমিদার মাহমুদ শরীফের অত্যাচারে নিজ গ্রাম দামুন্না থেকে, তার গ্রামের নাম ছিল দামুন্না, সেখান থেকে মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার গোছরিয়া গ্রামে আশ্রয় গ্রহণ করেন। সেখানে মঙ্গল কাব্য রচনার জন্য দেবীর স্বপ্ন দ্রষ্টা হন। এর কিছুকাল পরে তিনি জমিদার পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক নিযুক্ত হন। কবি মুকুন্দরাম চক্রবর্তী তার কিছু পরে কি করেন? গৃহশিক্ষক নিযুক্ত হন জমিদার পুত্র রঘুনাথের। রঘুনাথ যখন জমিদার হলে তার সভাসদ নিযুক্ত হন কবি মুকুন্দরাম চক্রবর্তী, এবং রঘুনাথ রায়ের অনুরোধেই বিখ্যাত চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। এবং রঘুনাথ রায়ের অনুরোধে তিনি বিখ্যাত মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল রচনা করেন। মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন, উনি হচ্ছে দাশু রায়। আধুনিক যুগের সব কবি এবং পাঁচালী কার হচ্ছে তোমার দাশরথী রায়। তিনি দাশু রায় নামে পরিচিত ছিলেন, কিন্তু মূল নাম হচ্ছে দাশরথী রায়। 1805 সালে পশ্চিমবঙ্গের বাঁধমুরা গ্রামে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। মূলত তিনি 1805 সালে পশ্চিমবঙ্গের বাঁধমুরা গ্রামে জন্মগ্রহণ করেন। পাঁচালী গান রচনা তার বিশেষ খ্যাতি রয়েছে। তার রচিত বিভিন্ন বিষয়ক 64টি বালাভুক্ত প্রায় 675টি গান রয়েছে। এবং 1857 খ্রিস্টাব্দে 17 অক্টোবর তিনি মারা যান। কবি দাশরথী রায় 1857 সালের 17 অক্টোবর মারা যান। ভারতচন্দ্র রায় গুণকার কোন রাজসভার কবি ছিলেন? ভারতচন্দ্র রায় গুণকার ছিলেন মূলত কৃষ্ণনগর রাজসভার কবি। বাংলা মঙ্গল কাব্য ধারার এবং সর্বোপরি মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায় গুণকার। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। তিনি ছিলেন মূলত নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় অন্নদা মঙ্গল কাব্য রচনা করেন, এবং তার রচনা সাল হচ্ছে
1752 সালে। এই কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে রায় গুণকার বা সকল গুণের আধার যাকে বলা হয়, রায় গুণকার মানে হচ্ছে সকল গুণের আধার, কৃষ্ণচন্দ্র তাকে কি করেন, গুণকার উপাধি দেন। মূলত তার মৃত্যু হয় 1760 খ্রিস্টাব্দে। তার জন্ম হচ্ছে 1712 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1760 খ্রিস্টাব্দে, 1712 থেকে 1760 খ্রিস্টাব্দে। এবং এই ভারতচন্দ্র রায় গুণকার ছিল তার উপাধি, সেই উপাধি দিয়েছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই চরণটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কাব্যটি মূলত নেওয়া হয়েছে ভারতচন্দ্র রায় গুণকারের কাব্যগ্রন্থ অন্নদামঙ্গল কাব্য থেকে, যেখানে অন্নদামঙ্গল কাব্যের একটা স্পেশাল ক্যারেক্টার বা প্রধান চরিত্র ছিলেন ঈশ্বরী পাটনি। ঈশ্বরী পাটনি মূলত এই উক্তিটি করেছিলেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মঙ্গল যুগের শেষ কবির নাম কি, অথবা বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যের মঙ্গল যুগের শেষ কবি বা বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ কবি বলা হয় কবি ভারতচন্দ্র রায় গুণকারকে। কবি ভারতচন্দ্র রায় গুণকারের জন্ম হচ্ছে 1712 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ভরসুট পরগনার পেরু, যেটা মূলত পন্ডুয়া গ্রাম বলা হয় বা পান্ডুয়া গ্রাম, জমিদার বংশে জন্মগ্রহণ করেন। পিতা নারায়ণচন্দ্র দেব, মাতা হচ্ছে ভবানী দেবী। ভারতচন্দ্র রায় গুণকারের পিতা হচ্ছে নারায়ণচন্দ্র দেব, মাতা ভবানী দেবী। পরবর্তীতে নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারে আশ্রয় গ্রহণ করেন এবং 1760 সালে তিনি মৃত্যুবরণ করেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বা শেষ কবি ভারতচন্দ্র রায় গুণকার মৃত্যুর মধ্য দিয়ে মধ্যযুগের বা মঙ্গল কাব্যযুগের কি হয়, শেষ হয়। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কবি ভারতচন্দ্র রায় গুণকারকে। এছাড়া প্রত্যেক শতকে একজন শ্রেষ্ঠ কবি হিসেবে ধরা হয়, যেমন চতুর্দশ শতকের শ্রেষ্ঠ কবি বলা হয় বরুচণ্ডীদাসকে, 15 শতক এর শ্রেষ্ঠ কবি বলা হয় কবি কীর্তিবাসকে, এবং ষোড়শ শতক এর শ্রেষ্ঠ কবি বলা হয় কবি মুকুন্দরাম চক্রবর্তীকে, 17 শতকের শ্রেষ্ঠ কবি বলা হয় কবি আলাউলকে, অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি অর্থাৎ মঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি বলা হয় কবি ভারতচন্দ্র রায় গুণকারকে। মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি হচ্ছেন কবি হারাদত্ত। তাহলে দেখা যাচ্ছে যে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণকার হলেও প্রত্যেক শতকে একটা করে শ্রেষ্ঠ কবি নির্ধারণ করা হয়েছে। যেমন চতুর্দশ শতকের শ্রেষ্ঠ কবি বরুচণ্ডীদাস রচিত হচ্ছে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন। 15 শতকের কবি হচ্ছেন কীর্তিবাস। ষোড়শ শতকের কবি কবি মুকুন্দরাম চক্রবর্তী। 17 শতকের কবি কবি আলাউল আরাকান রাজসভার একজন কবি। অষ্টাদশ শতকের কবি ভারতচন্দ্র রায় গুণকার এবং মনসামঙ্গলের অন্যতম কবি হচ্ছেন কানা হরিদত্ত। মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায় গুণকারের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? মধ্যযুগের কবি কবি ভারতচন্দ্র রায় গুণকারের মৃত্যু হয় 1760 খ্রিস্টাব্দে। ধনপতি লহরা কোন নগরের অধিবাসী? ধনপতি লহরা মূলত হচ্ছে উজানিনগরের অধিবাসী। চণ্ডীমঙ্গলের দ্বিতীয় আখ্যানের নায়ক ধনপতি সওদাগর ছিলেন উজানিনগরের অধিবাসী। মানসিংহ ভবানন্দ উপাখ্যান কার রচনা? মানসিংহ ভবানন্দ উপন্যাস যেটি রচনা করেছেন ভারতচন্দ্র রায় গুণকার। অন্নদামঙ্গল কাব্য 1752 খ্রিস্টাব্দে। কাব্যের 3টি খণ্ডে তৃতীয় খণ্ড মানসিংহ ভবানন্দ অন্নদামঙ্গল কাব্য, রচয়িতা ভারতচন্দ্র রায় গুণকার। তৃতীয় খণ্ড হচ্ছে তোমার কি, মানসিংহ ভবানন্দ উপাখ্যান। অন্নদামঙ্গল কাব্য কার রচনা? অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন কবি ভারতচন্দ্র রায় গুণকার। অন্নদামঙ্গল কাব্য কবি ভারতচন্দ্র রায় গুণকার 1752 খ্রিস্টাব্দে রচিত একটি রচনা। এই কাব্যটি 3টি খণ্ডে বিভক্ত হয়েছে। প্রথম খণ্ড শিব নারায়ণ অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ড বিদ্যাসঙ্গ সুন্দর কালিকা মঙ্গল এবং তৃতীয় খণ্ড হচ্ছে মানসিংহ ভবানন্দ অন্নদামঙ্গল। অর্থাৎ ভারতচন্দ্র রায় গুণকারের যে অন্নদামঙ্গল কাব্যগ্রন্থটি সেটি মূলত কয়টি ভাষায় পাওয়া গেছে, সেটি হচ্ছে কয়টি খণ্ডে পাওয়া গেছে? 3টি খণ্ডে পাওয়া গেছে। প্রথম খণ্ডকে বলা হয় অন্নদামঙ্গল কাব্যের যে প্রথম খণ্ড, ভারতচন্দ্র রায় গুণকার রচিত প্রথম খণ্ড শিবনারায়ণ অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ড বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল এবং তৃতীয় খণ্ড হচ্ছে মানসিংহ
ভবানন্দ অন্নদামঙ্গল। এক ব্রাহ্মণ তার এই রচনা লিখে রাখেন এবং নীলমণি সমাদ্দার নামে এক গায়ক তাকে সুর দেন। এই কাব্যের অন্যজন মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে গুণকার, সকল গুণের আধার উপাধি দেন। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা হচ্ছে রূপরাম চক্রবর্তী। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কোন কবি ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা? রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবি হচ্ছেন ময়ূর ভট্ট এবং তার কাব্যের নাম হচ্ছে হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবি ময়ূর ভট্ট, তার কাব্যের নাম হাকন্দ পুরাণ। এ ধারার অন্যান্য কবিদের মধ্যে রয়েছে ঘনরাম চক্রবর্তী, আদি রূপরাম, খেলারাম, মানিকরাম, রূপরাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, দ্বিজ প্রভুরাম। অর্থাৎ ধর্মমঙ্গল কাব্যধারার আদি কবি বলা হয় ময়ূর ভট্টকে এবং তার কাব্যের নাম হচ্ছে হাকন্দ পুরাণ। এ ধারার আরও কিছু কবিদের মধ্যে রয়েছে ঘনরাম চক্রবর্তী, আদি রূপরাম, যেহেতু এখানে রূপরামের কথা বলা আছে, এবং রূপরাম নামে আরেকজন আছে রূপরাম চক্রবর্তী নামে, খেলারাম, মানিকরাম, শ্যাম পণ্ডিত, শ্যামরাম দাস, দ্বিজ প্রভুরাম প্রমুখ। বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মূলত মধ্যযুগে। রামায়ণের রচয়িতার নাম কি? রামায়ণের রচয়িতার নাম হচ্ছে বাল্মীকি। মূলত রামায়ণ কবি বাল্মীকি রচিত একটি রচনা, যার হচ্ছে বাল্মীকির নাম ছিল মূলত দস্যু রত্নাকর। বাল্মীকির মূল নাম ছিল দস্যু রত্নাকর। দস্যুবৃত্তি ছেড়ে সে জীবিকা নির্বাহ করত। দস্যুবৃত্তি ছেড়ে সে জীবিকা নির্বাহ করত। একদিন এক ঋষির সাথে সাক্ষাতের পর সে দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করে ধ্যানমগ্ন হয়। দীর্ঘদিন একভাবে ধ্যানমগ্ন অবস্থায় থাকলে তার চারপাশের উইপোকা ভাষা বাঁধে। এ থেকে তার নাম হয় বাল্মীকি, মানে উইপোকাজাত। বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে, যদি বলা হয় বাল্মীকি শব্দের অর্থ কি, তাহলে হবে বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে তোমার কি, উইপোকা জাত। রামায়ণ রচিত হয় কোন ভাষায়? রামায়ণ রচিত হয় মূলত সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষার প্রাচীন মহাকাব্য হচ্ছে রামায়ণ। এটি খ্রিস্টপূর্ব 14 শতকে রচিত একটি কাব্য এবং 7 খণ্ডে বিভক্ত। 24,000 শ্লোক রচিত এ মহাকাব্য। 24,000 শ্লোক রয়েছে এই মহাকাব্যগুলোতে। খণ্ড রয়েছে 7টা। শ্লোকগুলো 32 অক্ষরযুক্ত, অর্থাৎ অনুষ্ঠ ছন্দে রচিত। শ্লোকগুলো যে সংস্কৃত ভাষা রচিত রামায়ণ, যার রচয়িতা হচ্ছে যার রচয়িতার নাম হচ্ছে বাল্মীকি। বাল্মীকি মূলত হচ্ছে রামায়ণ রচয়িতা। শ্লোকগুলো 32 অক্ষরযুক্ত, অনুষ্টুপ ছন্দে রচিত। 7 খণ্ডে হল আদিখণ্ড, অযোধ্যাখণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। 7টি খণ্ডে বিভক্ত। এর মধ্যে রয়েছে আদিখণ্ড, অযোধ্যাখণ্ড, অরণ্যকাণ্ড, কিঞ্চিৎসানকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরকাণ্ড। এই কাব্যের মূল উপজীব্য হল বিষ্ণু অবতার রামের জীবন কাহিনী। এই যে রামায়ণ, বাল্মীকি রচিত রামায়ণ, সেই রামায়ণের মূল উপজীব্য হল বিষ্ণুর অবতার রামের জীবন কাহিনী। মূলত হচ্ছে তোমার কি রামায়ণের মূল উপজীব্য বিষয়। রামায়ণ কোন ভাষায় লেখা হয়েছে? রামায়ণ লেখা হয়েছে মূলত সংস্কৃত ভাষায়। তাহলে এই সংস্কৃত ভাষায় যে রামায়ণ, সেই রামায়ণে দেখা যাচ্ছে যে 7টি খণ্ড, 24,000 শ্লোক রয়েছে এবং শ্লোকগুলো 32 অক্ষরযুক্ত, অনুষ্টুপ ছন্দে রচিত হয়েছে। 7টি খণ্ডের মধ্যে রয়েছে আদিখণ্ড, অযোধ্যাখণ্ড, অরণ্যকাণ্ড, কিঞ্চিন্দাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড এবং উত্তরাকাণ্ড। এবং এই কাব্যের মূল উপজীব্য বিষয় হচ্ছে বিষ্ণুর অবতার রামের জীবন কাহিনী। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম হচ্ছে চন্দ্রাবতী। মূলত রামায়ণের প্রথম মহিলা চন্দ্রাবতী ছিলেন কবি দ্বিজ বংশীদাস। দ্বিজ বংশীদাসের কন্যা চন্দ্রাবতী মূলত 1550 সালে কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নে পাতোয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন। চন্দ্রাবতীর জন্ম হচ্ছে 1550 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলার মাইজকাপন ইউনিয়নের পাতোয়ারি গ্রামে। পিতা ছিলেন দ্বিজ বংশীদাস।
মাতা ছিলেন সুলোচনা। তিনি 1600 সালে কিশোরগঞ্জেই মারা যান। মহাভারত এর রচয়িতা কি? মহাভারতে হচ্ছে তোমার সংস্কৃত ভাষার একটি মহাকাব্য, যার রচয়িতা হচ্ছে তোমার বেদব্যাস। মহাভারতের রচয়িতা মূলত বেদব্যাস। এই বেদব্যাস প্রায় 2500 বছর আগে রচিত হয়েছে। 18 খণ্ডে বিভক্ত 8500 শ্লোকে রচিত। 18 খণ্ডে বিভক্ত মহাভারত রামায়ণ, যার রচয়িতা হচ্ছে বেদব্যাস, এটি হচ্ছে তোমার 8500 শ্লোকে রয়েছে। রচয়িতা হচ্ছে তোমার কৃষ্ণ দ্বৈপায়ন। মহাভারতের যে রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন, তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তার অপর নাম হচ্ছে বেদব্যাস। অর্থাৎ বেদব্যাসের অপর নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করার জন্য মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ করেন এবং মনে মনেই এর রচনা করেন। বেদব্যাসের ইচ্ছায় গণেশ তা লিপিবদ্ধ করে রাখেন। সংস্কৃত ভাষার মহাকাব্য রামায়ণ মূলত রচিত হচ্ছে তোমার বেদব্যাস এবং প্রায় 2500 বছর আগে এটি রচিত হয়েছিল, যেটি 18 খণ্ডে বিভক্ত এবং শ্লোকের সংখ্যা হচ্ছে 8500টি। মূল রচয়িতা, তার নাম হচ্ছে তোমার কৃষ্ণ দ্বৈপায়ন। এখানে মূল রচয়িতা কেন বললাম, কারণ কৃষ্ণ দ্বৈপায়ন হচ্ছে আসল নাম, কারণ তার পরবর্তীতে নাম হয়, যেহেতু তিনি বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তার নাম হয়েছিল বেদব্যাস। এই বাল্মীকি কিন্তু বেদের ব্যাখ্যাও করেছিলেন, বাল্মীকি কৃষ্ণ দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদের ব্যাখ্যা করেছিলেন বলে তার নাম হয়েছিল অপর নাম বেদব্যাস। বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করার পর মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ করেন। বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করার পর মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ করেন এবং মনে মনেই এর রচনা করেন। বেদব্যাসের ইচ্ছায় গণেশ তা সম্পূর্ণ লিপিবদ্ধ করে রাখেন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। কাশিরাম দাস হচ্ছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। 17 শতকের কবি কাশিরাম দাস মহাভারতের বিখ্যাত এবং জনপ্রিয় অনুবাদক। কাশিরাম দাসের মহাভারত দুটি পংক্তি রয়েছে এরকম: মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শোনে পুণ্যমান। মহাভারতের দুটি পংক্তি কাশিরাম দাসের, সেটি হচ্ছে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ভনে শোনে পুণ্যমান। কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর রচিত মহাভারতের নাম হচ্ছে পরাগলি মহাভারত। অর্থাৎ কবীন্দ্র পরমেশ্বর 16 শতকের কবি এবং তার প্রথম বাংলা অনুবাদ হচ্ছে এই পরাগলি মহাভারত। মূলত এটি একটি অনুবাদ গ্রন্থ এবং তার পৃষ্ঠপোষক ছিলেন সুলতান হোসেন শাহের সেনাপতি চট্টগ্রামের পরাগাল খান। যেহেতু পরাগাল খান ছিলেন তার হচ্ছে তোমার পৃষ্ঠপোষক, তাই জন্য তার কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের নাম হচ্ছে পরাগলি মহাভারত। পৃষ্ঠপোষকের নাম অনুসারেই মূলত নাম হয়েছে কি পরাগলি মহাভারত। এবং পরাগলি বা পরাগল খান ছিলেন হচ্ছে তোমার কি সুলতান ছিলেন একজন সুলতানের সেনাপতি ছিলেন সুলতান হোসেন শাহের সেনাপতি চট্টগ্রামের পরাগল খান। তারা যা ছিলেন মূলত চট্টগ্রামের বাসিন্দা এই পরাগল খান। ধ্রুপদীকে? ধ্রুপদী হচ্ছে মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রীকে বলা হয় ধ্রুপদী। মূলত মহাভারতের পঞ্চপাণ্ডব হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব হচ্ছেন 5 ভাই। পঞ্চপাণ্ডব বলা হয় যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। এই 5 ভাইকে একসাথে বলা হয় হচ্ছে তোমার পঞ্চপাণ্ডব। এরা এক রাজ্য জয় করে রাজকুমারী দ্রৌপদীকে নিয়ে আসে। মাকে বলে, মা না দেখেই বলে, যা পেয়েছিস 5 ভাই ভাগ করে নে। তারা দ্রৌপদীকে বিয়ে করে। সেই থেকে দ্রৌপদী 5 ভাইয়ের স্ত্রী। মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী হচ্ছেন কে? দ্রৌপদী। এবং 5 ভাই এখানে রয়েছে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং হচ্ছে তোমার সহদেব। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে? বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর আনুমানিক 14 থেকে 1500 শতকে বর্তমান ছিলেন। তিনি গিয়াসউদ্দিন আজম শাহের অর্থাৎ 1389 থেকে 1411 রাজকর্মচারী ছিলেন। গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন হচ্ছে তোমার এই শাহ মোহাম্মদ সগীর। গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছিলেন শাহ মোহাম্মদ সগীর এবং কুরআন ও ফার্সি কাব্য থেকে এর উপযোগ্য গ্রহণ করেন। কুরআন এবং ফার্সি কাব্য থেকে এই শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখার
উপজীব্য গ্রহণ করেছিলেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের কবিগণ সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয়োখ্যান। মুসলমানরা বাংলা ভাষা এবং সাহিত্য চর্চার এগিয়ে আসে সুলতানি আমলে। মুসলমানরা মূলত বাংলা ভাষা এবং সাহিত্য চর্চা এগিয়ে আসে সুলতানি আমলে। বাংলা সাহিত্যে মুসলমান কবিদের সবচেয়ে বড় অবদান কাহিনী কাব্য বা রোমান্টিক প্রণয়োখ্যান কাব্য ধারার প্রবর্তন করা হয় বা প্রবর্তক ছিলেন মুসলমানরা। মুসলমান কবিরা মধ্যযুগে হিন্দি, আরবি, ফার্সি ভাষার সাহিত্য উৎস থেকে উপকরণ নিয়ে সে প্রেমমূলক কাব্য রচনা করেছিলেন, তাই রোমান্টিক প্রণয়োখ্যান কাব্য নামে পরিচিত। মুসলমান কবিরা মূলত মধ্যযুগে হিন্দি, আরবি, ফার্সি ভাষার সাহিত্য উৎস থেকে উপকরণ নিয়ে যে প্রেমমূলক কাব্য রচনা করেছিলেন, তাই রোমান্টিক প্রণয়োখ্যান কাব্য নামে পরিচিতি লাভ করে। রোমান্টিক প্রণয়োখ্যান ধারার প্রথম কবিকে? রোমান্টিক প্রণয়োখ্যান ধারার প্রথম কবি বলা হয় শাহ মোহাম্মদ সগীরকে। মূলত শাহ মোহাম্মদ সগীর চতুর্দশ দশকের শেষ এবং পঞ্চদশ শতকের শুরুর দিকে ইউসুফ জুলেখা রচনার মধ্য দিয়ে রোমান্টিক প্রণয়োখ্যান যুগের সূচনা করেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি হিসেবে পরিচিত এবং তাকে পৃষ্ঠপোষকতা করেছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ তাকে পৃষ্ঠপোষকতা করেছিলেন, অর্থাৎ শাহ মোহাম্মদ সগীরকে। বাংলা সাহিত্যের প্রথম প্রণয় কাব্য কোনটি? বাংলা সাহিত্যের প্রথম প্রণয় কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা, যার রচিত হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেন কে? ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগীর। মূলত ইউসুফ জুলেখা যে প্রণয় কাব্য, সেই প্রণয় কাব্যটি রচিত হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। এই কাব্য অবলম্বনে ইরানের কবি আবুল কাশেম ফেরদৌসি এই ঘটনা অবলম্বনে ইরানের কবি আবুল কাশেম ফেরদৌসি এবং কবি মোল্লা আব্দুর রহমান জামি ইউসুফ জুলেখা নামে কাব্য রচনা করেন এবং কাব্যের মূল উপজীব্য বিষয় ছিল ইউসুফ জুলেখার কাহিনী পবিত্র কোরআন এবং বাইবেলে বর্ণিত আছে। মোল্লা জামির কাব্য অনুসরণ করে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন, অর্থাৎ ইউসুফ জুলেখা কাব্য মূলত রচিত হয়েছিল ইরানি ভাষায়। আবুল কাশেম ফেরদৌসি এবং কবি মোল্লা আব্দুর রহমান জামি। সেই মোল্লা জামির কাব্য অনুসরণ করে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেন। ইউসুফ জুলেখা কি জাতীয় কাব্য? ইউসুফ জুলেখা মূলত একটি রোমান্টিক প্রণয়োখ্যান। ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর রচিত বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয়োখ্যান ধারার একটি কাব্য। মুসলমান কবি রচিত প্রাচীনতম কাব্য কোনটি? মুসলমান কবি রচিত প্রাচীনতম কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। মূলত মুসলমান কবি রচিত প্রাচীনতম কাব্য ইউসুফ জুলেখা এর রচিত হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। রসুল বিজয় কাব্যের রচিত হচ্ছে জয়নুদ্দিন। নূরনামা কাব্যের রচিত হচ্ছে আব্দুল হাকিম এবং শবে মরাজ যে কাব্যগ্রন্থ আছে, সেই শবে মরাজ কাব্যগ্রন্থের রচিত হচ্ছে সৈয়দ সুলতান রচিত শবে মরাজ, রসুল বিজয় এবং ওফাতে রসুল। মধ্যযুগের কবি সৈয়দ মিনা ওরফে সৈয়দ সুলতান রচিত যে কাব্যগুলো, তার মধ্যে রয়েছে শবে মেরাজ, রসুল বিজয়, ওফাতে ইসলাম, জয়কুম রাজার লড়াই এবং ইবলিশনামা। নূরনামা আব্দুল কাদিরের। রসুল বিজয় রসুল বিজয় কাব্যের রচয়িতাকে? সর্দার জয়নুদ্দিন রসুল বিজয় কাব্যের রচয়িতা। লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন কে? লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খানকে বলা হয় লাইলি মজনু কাব্যের অনুবাদক। পারস্যের কবি আব্দুর রহমান জামি ইরানের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে রচনা করেন অমর গ্রন্থ লায়লা ওয়া মাজনুন। পারস্যের কবি আব্দুর রহমান জামি ইরানের সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে রচনা করেন অমর গ্রন্থ লায়লা ওয়া মাজনুন। কাহিনীটিকে ঐতিহাসিক দিক থেকে সত্য বলে বিবেচনা করা হয়। 1560 থেকে 75 সালের মধ্যবর্তী সময়ে জামির এ কাব্য অনুসরণে দৌলত উজির বাহারাম খান বাংলায় লাইলি মজনু কাব্য অনুবাদ করেন বা কাব্য রচনা করেন। লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খান এবং যার মূল লেখক হচ্ছেন পারস্যের কবি বা মূল যে গ্রন্থ, সেটি মূলত ইরানি ভাষায় রচিত হয়েছে। লায়লা ওয়া মাজনুন একটি অমর গ্রন্থ, যার রচয়িতা হচ্ছে আব্দুর রহমান জামি।
লাইলি মজনু কাব্যের উপন্যাস কোন দেশের? লাইলি মজনুর কাব্যের উপন্যাস হচ্ছে ইরান দেশের। মূলত লাইলি মজনু যে কাব্য সেটি ইরান বা পূর্বে নাম ছিল পারস্য, পারস্য দেশের একটি উপাখ্যান। এর চরিত্র হচ্ছে আমির পুত্র কায়েস, যাকে বলা হয় মজনু, এবং বনির কন্যা হচ্ছে তোমার কি লাইলি, বণিক কন্যা হচ্ছে লাইলি। অর্থাৎ আমির পুত্র মজনু, আমির পুত্র হচ্ছে কায়েস, যার হচ্ছে নাম মজনু, এবং বণিক কন্যা হচ্ছে লাইলি। এই দুজনের প্রেমের যে উপাখ্যান সেটি হচ্ছে লাইলি মজনু। মূল রচয়িতা হচ্ছে পারস্যের কবি আব্দুর রহমান জামি, এবং বাংলায় যে অনুবাদ করেন তার নাম হচ্ছে দৌলত উজির বাহারাম খান। গুবেল কাওয়ালি গ্রন্থের রচয়িতাকে? গুবেল কাওয়ালি যে গ্রন্থ তার রচয়িতা হচ্ছে মুহাম্মদ মুকিম। মূলত গুবেল কাওয়ালি যে গ্রন্থটি রয়েছে সেটি হচ্ছে বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়খান দ্বারা একটি কাব্য। 17 শতকের কবি নওয়াজিশ খান প্রথমে গুবেল কাওয়ালি কাব্যে রচনা করেন। 17 শতকের কবি নওয়াজিশ খান প্রথম রচনা করেন কে? গুলে বকাওয়ালি। গুলে বকাওয়ালি গ্রন্থের রচিত হচ্ছে তোমার কে? প্রথম রচনা করেন নওয়াজিশ খান। এরপরে মোহাম্মদ মুকিম, মোহাম্মদ আলী, উমাচরণ মিত্র সহ অনেকেই গুলে বকাওয়ালি নামে কাব্য রচনা করেন। প্রথম রচনা করেছেন কিন্তু নওয়াজিশ খান, তারপর রচনা করেছেন মোহাম্মদ মুকিম, মোহাম্মদ আলী এবং উমাচরণ মিত্র সহ অনেকেই গুলে বকাওয়ালি কাব্য রচনা করেছেন। আরাকানকে কখন সমৃদ্ধ সাহিত্য হিসেবে সৃষ্টি হয়েছিল, বা আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্যে সৃষ্টি হয়েছিল? মূলত আরাকানের সপ্তদশ শতাব্দীতে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল। আরাকান মায়ানমারের একটি অঙ্গরাজ্য। আরাকানকে বাংলা সাহিত্যে রোসাঙ্গ বা অনুসারী অথবা উমগ সংযুক্ত নামে, যে রোসাঙ্গ স্পেলিং দুটাই সঠিক হবে, রোসাঙ্গ নামে অভিহিত করা হয়েছে। সপ্তদশ শতাব্দীতে বাংলার মুঘল পাঠান সংঘর্ষের ফলে অনেক অভিজাত মুসলমান আরাকান আশ্রয় গ্রহণ করেন। সপ্তদশ শতাব্দীতে বাংলার মুঘল পাঠান সংঘর্ষের ফলে অনেক অভিজাত মুসলমান কোথায় আশ্রয় গ্রহণ করেন? আরাকানে, এবং বিভিন্ন উচ্চ পদে নিযুক্ত লাভ করেন। এই অভিজাত মুসলমানদের সহযোগিতায় আরাকান রাজদরবারের অনেক জ্ঞানীগুণী মুসলমানের সমাবেশ ঘটে। এই অভিজাত যে মুসলমান তাদের সহযোগিতায় আরাকান রাজদরবারে অনেক জ্ঞানীগুণী মুসলমানদের সমাবেশ ঘটে। এদের মাধ্যমে রাজসভায় বাংলা সাহিত্য চর্চা শুরু হয়। অর্থাৎ আরাকান সবচেয়ে সমৃদ্ধ হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবিকে? আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি হচ্ছেন দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি বলা হয় দৌলত কাজীকে। অন্যান্য কবিগণের মধ্যে ছিলেন আলাউল, কুরাইশি, মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার, শমশের আলী। অন্যান্য কবিগণ তাদের মধ্যে ছিলেন আলাউল, কুরাইশি, মাগন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার এবং শমশের আলী। আরাকানকে বাংলা সাহিত্যিক ছিলেন, আরাকান রাজের বাংলা সাহিত্যিক ছিলেন হচ্ছে তোমার আলাউল। আরাকান রাজসভার কবি আলাউল। শাহ মোহাম্মদ সগির ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের একজন সভাকবি। সৈয়দ হামজা সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি এবং সাহিত্যিক। আর জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। কবি জয়দেব ছিলেন হচ্ছে লক্ষণ সেনের সভাকবি। তাহলে বাকি যে কবিগুলো আছে তাদের মধ্যে শাহ মোহাম্মদ সগির ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের সভাকবি, শাহ মোহাম্মদ সগির। সৈয়দ হামজা ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন বাঙালি কবি এবং সাহিত্যিক, এবং কবি জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছে দৌলত কাজী। মূলত দৌলত কাজী হচ্ছে বাংলা লৌকিক কাহিনী ধারার প্রথম কবি। তিনি আরাকান রাজশ্রী সুধারমার প্রতিরক্ষা মন্ত্রী আশরাফ খাঁর উৎসাহে ও পৃষ্ঠপোষকতায় হিন্দি কবি সাধনের মৈনাসৎ কাব্য অবলম্বনে সতী ময়না ও লোরচন্দ্রানী রচনা করেন। কে রচনা করেছিলেন লৌকিক কাহিনী? তাহলে দৌলত কাজী। দৌলত কাজী মূলত আরাকান রাজশ্রী সুধারমার প্রতিরক্ষা মন্ত্রী আশরাফ খাঁর উৎসাহে ও পৃষ্ঠপোষকতায় হিন্দি কবি সাধনের মৈনাসৎ কাব্য অবলম্বনে সতী ময়না ও লোরচন্দ্র কাব্য রচনা করেন। এই কাব্য রচনার মাধ্যমেই তিনি প্রথম মানুষকে সাহিত্য স্থান দিয়েছেন, এবং এর পূর্বে সাহিত্যে শুধু দেবদেবীকে প্রাধান্য ছিল। এবং লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা বলা হয় তাহলে কাকে? দৌলত কাজীকে হচ্ছে তোমার
লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হিসেবে আখ্যায়িত করা হয়। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে? মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি হচ্ছেন আলাউল। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবিকে? আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি হচ্ছেন আলাউল। কবি আলাউলের জন্মস্থান কোথায়? কবি আলাউলের জন্মস্থান হচ্ছে চট্টগ্রামের জোবরা, এবং কবি আলাউল 1607 খ্রিস্টাব্দে আনুমানিক চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রাম, মতান্তরে ফরিদপুরের ফতেহাপুর পরগনার জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মধ্যযুগের বিখ্যাত কবি ও পণ্ডিত, এবং তিনি মৃত্যুবরণ করেন 1680 খ্রিস্টাব্দে। তারা দেখা যাচ্ছে সৈয়দ আলাউল জন্ম হচ্ছে 1607 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1680 খ্রিস্টাব্দে। কবি আলাউলের জন্মস্থান চট্টগ্রামের জোবরা। তার বলা আছে, আলাউলের পদ্মাবতী পুঁথি প্রথম কে সম্পাদনা করেন? আলাউলের পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। আলাউলের পদ্মাবতী পুঁথিটি প্রথম কি করেন? সম্পাদনা করেন। সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতাকে? সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা হচ্ছে দৌলত গাজী। মূলত মধ্যযুগের কবি দৌলত গাজী আরাকান রাজ শ্রী সুধর্মার প্রতিরক্ষা মন্ত্রী আশরাফ খাঁর উৎসাহে এবং পৃষ্ঠপোষকতায় হিন্দি কবি সাধনের মৈনাসৎ কাব্য অবলম্বনে সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যের প্রথম এবং দ্বিতীয় অংশ রচনা করেন। এরপর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 20 বছর পর কবি আলাউল এই কাব্যের তৃতীয় খণ্ড রচনা করেন 1859 খ্রিস্টাব্দে। অর্থাৎ কবি দৌলত গাজী রচিত যে অনুবাদ সাহিত্য, সেই অনুবাদ সাহিত্যের মূল লেখক হচ্ছে কবি সাধন, এবং মূল কাব্যগ্রন্থ হচ্ছে মৈনাসৎ। দুইটা পার্টে বিভক্ত, মানে দুজন ব্যক্তি লেখছে। প্রথম এবং দ্বিতীয় খণ্ড লেখছে, অনুবাদ করছেন হচ্ছে কবি দৌলত গাজী, এবং তৃতীয় খণ্ড অনুবাদ করেছেন কবি আলাউল। এবং এটি মূলত ছিল, কবি দৌলত গাজী ছিলেন মূলত আরাকান রাজ শ্রী সুধর্মার প্রতিরক্ষা মন্ত্রী আশরাফ খাঁর উৎসাহে এবং পৃষ্ঠপোষকতায় এটি রচনা করা হয়েছে বা রচনা করেন। মহাকবি আলাউল কোন যুগের কবি? মহাকবি আলাউল ছিলেন মূলত মধ্যযুগের কবি। আলাউল হচ্ছেন মধ্যযুগের বিখ্যাত কবি এবং পণ্ডিত। আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হচ্ছেন আলাউল। হফতপয়কর কার রচনা? হফতপয়কর এটি হচ্ছে তোমার সৈয়দ আলাউলের রচনা। ফরাসি কবি নিজামির হফতপয়কর কাব্য অবলম্বনে আলাউল রচনা করেন হফতপয়কর। আরাকান রাজা চন্দ্র সুধর্মার লস্কর উজির সৈয়দ মুহাম্মদের নির্দেশে কবি আলাউল এই কাব্যগ্রন্থ রচনা করেছেন। অর্থাৎ কবি আলাউল মূলত আরাকান রাজ চন্দ্র শর্মার লস্কর উজির সৈয়দ মুহাম্মদের নির্দেশে কবি আলাউল এই কাব্য রচনা করেছিলেন। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবিকে? মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য কবি হচ্ছেন কবি আলাউল। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি হচ্ছেন কবি আলাউল। তিনি সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি। আলাউল মূলত হচ্ছেন সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি। তিনি হিন্দি পদমাবুদ অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতাকে? হিন্দি পদমাবুদ অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা হচ্ছেন সৈয়দ আলাউল। আলাউলের রচিত গ্রন্থ কোনটি হবে? এখানে আলাউলের রচিত গ্রন্থ হচ্ছে পদ্মাবতী। লাইলি মজনু রচিত হচ্ছে দৌলত উজির বাহরাম খান। ইউসুফ জুলেখা এটির রচয়িতা হচ্ছে শাহ মোহাম্মদ সগির, যেটি একটি মূলত রোমান্টিক প্রণয়ক খান, এবং গোরক্ষ বিজয় কাব্যের রচয়িতা হচ্ছে শেখ ফয়জুল্লাহ। আলাউলের তোফা কোন ধরনের কাব্য? আলাউলের তোফা মূলত একটি হচ্ছে নীতিকাব্য। আলাউলের নীতিকাব্য তোফা এটি আলাউলের পঞ্চম গ্রন্থ। বিখ্যাত সুফি সাধক শেখ ইউসুফ গদা দেহলভি রচিত ফরাসি গ্রন্থ তুহুফ ই নসাই এর অনুবাদ হচ্ছে এই তোমার তোফা। 1664 সালে আরাকান রাজদরবারের প্রধান অমাত্য শ্রীমন্ত সোলেমানের অনুরোধে এটি রচনা করেন। অর্থাৎ 1664 সালে আরাকান রাজদরবারের প্রধান অমাত্য শ্রীমন্ত সোলেমানের অনুরোধে এটি রচনা করেন। কাব্যকারে রচিত হলেও মূলত ধর্মীয় নীতিকথা এতে প্রাধান্য পেয়েছে।
৪৫ অধ্যায়ে বিভক্ত এ কাব্যে বর্ণিত হয়েছে মুসলমানদের ধর্ম, আচার আচরণ, কর্তব্য ইত্যাদি বিষয়। ৪৫ অধ্যায়ে বিভক্ত এই কাব্যে বর্ণিত হয়েছে মুসলমানদের ধর্ম, আচার আচরণ, কর্তব্য ইত্যাদি বিষয়। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এটির অর্থ কী হবে? তাম্বুল রাতুল হইল অধর পরশে মানে ঠোঁটের পরশে পান লাল হলো। এটি একটি প্রবাদ বাক্য। মূলত পদ্মাবতীর রূপের বর্ণনা করতে গিয়ে কবি সৈয়দ আলাউল এই কথা উল্লেখ করেছেন। কাশ্মীর লড়াই গ্রন্থটির রচয়িতাকে? কাশ্মীর লড়াই গ্রন্থটির রচয়িতা হচ্ছে শেরবাজ। কবি শেরবাজ চৌধুরীর আদি নিবাস ত্রিপুরা জেলায়। কবি শেরবাজ চৌধুরীর আদি নিবাস ত্রিপুরা জেলায়। তিনি ১৭ শতকের শেষার্ধের কবি বলে অনুমান করা হয়। কবি শেরবাজকে ১৭ শতকের শেষার্ধের কবি বলে অনুমান করা হয়। তার রচিত কাব্য কাশিমের লড়াই। মহরমের একটি ক্ষুদ্র বিবরণী এই কাব্যে স্থান পেয়েছে। মহরমের একটি ক্ষুদ্র বিবরণী স্থান পেয়েছে কাশিমের লড়াই গ্রন্থে, যার রচিত হচ্ছে শেরবাজ। তার রচিত কাব্য হচ্ছে কাশিমের লড়াই। মহরমের একটি ক্ষুদ্র গ্রন্থ এই বিবরণীতে স্থান পেয়েছে। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ফক্করনামা বা মল্লিকার হাজার সওয়াল, ফাতেমার সুরতনামা। মহরমের একটি ক্ষুদ্র গ্রন্থ মূলত স্থান পেয়েছে কাশিমের লড়াই গ্রন্থে, এবং তার অন্যান্য যে কাব্যগ্রন্থ তার মধ্যে রয়েছে ফক্করনামা, মল্লিকার হাজার সওয়াল, ফাতেমার সুরতনামা। কোন দুজন আরাকান রাজসভার কবি? এখানে মূলত মহাকবি আলাউল এবং দৌলত গাজী মূলত আরাকান রাজসভার কবি। আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবিগণের মধ্যে রয়েছেন দৌলত গাজী, আলাউল, কুরাইশি, মাগুন ঠাকুর, মর্দন, আব্দুল করিম খন্দকার, শমশের আলী প্রমুখ। এরা হচ্ছেন আরাকানের রাজসভার উল্লেখযোগ্য কবি। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে বোঝায় মূলত হচ্ছে বৈষ্ণব বা বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের রূঢ় বিষয়ের সৃষ্টি। বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের রূঢ় বিষয়ের সৃষ্টি, তাকে বলা হয় পদ বা পদাবলী। শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম নিয়ে ভাব বিপ্লবকে কেন্দ্র করে পদাবলীর জন্ম। শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ধর্ম নিয়ে ভাব বিপ্লবকে কেন্দ্র করে মূলত জন্ম হয় পদাবলী সাহিত্য বা পদাবলীর। বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মীয় সঙ্গীতকেই বৈষ্ণব পদাবলী বলা হয়। বৈষ্ণব ধর্মতত্ত্বের রসভাষ্য নামে খ্যাত এক শ্রেণীর ধর্মীয় সাহিত্যকেই বৈষ্ণব পদাবলী বলা হয়। রাধাকৃষ্ণের প্রেমলীলা হচ্ছে এর মুখ্য বিষয়। এতে রাধাকৃষ্ণের বর্ণনায় মানবিক আবেদন ফুটে উঠেছে। শুধু শ্রীকৃষ্ণের অনুসারীরাই বৈষ্ণব পদাবলী রচনা করেননি। মধ্যযুগের অনেক মুসলমান লেখকও বৈষ্ণব পদাবলী রচনা করেছেন। বর্তমানে বৈষ্ণব পদের সংখ্যা ৭-৮ হাজার, সূত্র হচ্ছে বাংলাপিডিয়া। ডক্টর দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে ১৬৪ জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন। ডক্টর দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে ১৬৪ জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন। দ্বাদশ শতকে সংস্কৃত ভাষায় রচিত জয়দেব ছিলেন মূলত রাজা রক্ষণ সেনের একজন সভাপতি। জয়দেবের রচিত গীতগোবিন্দ এ ধারার প্রথম কাব্য। বৈষ্ণব পদাবলীর প্রথম কাব্য রচনা করেছেন কে? জয়দেব। তার কাব্যের নাম হচ্ছে গীতগোবিন্দ। এটি ২৮৬টি শ্লোক, ২৪টি গীতের সমন্বয়ে ১২টি স্বর্গে রচিত হয়। মূলত গীতগোবিন্দ যেটা রচিত হচ্ছে জয়দেব, ২৮৬টি শ্লোক, ২৪টি গীতের সমন্বয়ে 12টি স্বর্গে এটি কি হয়? রচিত হয়। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে? বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর অবঙ্গালী কবিকে? বৈষ্ণব পদাবলীর অবঙ্গালী কবি হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর প্রথম অবঙ্গালী কবি হচ্ছেন বিদ্যাপতি। তৎকালে মিথিলা ছিল শিল্প সংস্কৃতির কেন্দ্র। বাংলার ছেলেরা বিদ্যার্জনের জন্য মিথিলা যেত, আর বুকে নিয়ে আসতো অশত বিদ্যাপতির কবিতা, এভাবে তিনি বাংলায় একটি পংক্তি না লিখেও বাংলার কবি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। মূলত বিদ্যাপতি ছিলেন সংস্কৃত ভাষার একজন কবি। বৈষ্ণব
পদকর্তার চণ্ডীদাস কতজন? বৈষ্ণব পদকর্তার চণ্ডীদাস হচ্ছে বৈষ্ণব পদকর্তা কয়জন? 4 জন বলা হয়েছে এখানে 4 জন দেওয়া হয়েছে মূলত। আচ্ছা, বৈষ্ণব চারজন চণ্ডীদাসের নাম পাওয়া যায়: দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, চণ্ডীদাস এবং বড়ু চণ্ডীদাস। কিন্তু ডক্টর শহীদুল্লাহর মতে আবার হচ্ছে তোমার 3 জন। ডক্টর শহীদুল্লাহ কিন্তু বলছে 3 জন: দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং বড়ু চণ্ডীদাস। তার মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে বড়ু চণ্ডীদাস। কোনো কোনো গবেষকের মধ্যে এই 4 জনই একই ব্যক্তি। এছাড়া 14 শতকের বিদ্যাপতি চণ্ডীদাস ও 16 শতকের গোবিন্দ দাস জ্ঞানদাসকে পদাবলী সাহিত্যের চতুষ্টয় বলা হয়। তাছাড়া 14 শতকের বিদ্যাপতি চণ্ডীদাস, 16 শতকের গোবিন্দ দাস এবং জ্ঞানদাসকে পদাবলী সাহিত্যের চতুষ্টয় বলা হয়। বৈষ্ণব পদকবির সংখ্যা মূলত 3 জন দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে 3 জন: দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং হচ্ছে বড়ু চণ্ডীদাস। এবং বড়ু চণ্ডীদাস মূলত হচ্ছে তোমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা। এখানে অবশ্যই 3 জন দেওয়াটাই বেটার হবে। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলী কি নামে পরিচিত? শৃঙ্গার রস বৈষ্ণব পদাবলীতে মূলত মধুর রস নামে পরিচিত। বাংলা সাহিত্যে রস হচ্ছে তোমার 9 প্রকার। একটা হচ্ছে তোমার শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, বিভৎস রস, হাস্যরস, অদ্ভুত রস, করুণ রস, ভয়ানক রস এবং হচ্ছে শান্ত রস। বাংলা সাহিত্যে যে 9 প্রকার রস পাওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, বিভৎস রস, হাস্যরস, অদ্ভুত রস, করুণ রস, ভয়ানক রস এবং হচ্ছে শান্ত রস। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মূলত যে রাজসভার কবি ছিলেন সেটি হচ্ছে মিথিলা। বিদ্যাপতি মূলত ছিলেন মিথিলার রাজসভার কবি। বর্তমানে উত্তর বিহারের তিরোহা জেলা এবং দক্ষিণ নেপালের জনকপুর মিলে গড়ে উঠেছিল ভারতীয় প্রাচীন রাজ্য বিদেহ। সেই বিদেহ রাজ্যের রাজধানী ছিল মিথিলা। এই মিথিলার 15 শতকের কবি ছিলেন বিদ্যাপতি ঠাকুর। অর্থাৎ মিথিলার 15 শতকের কবি হচ্ছে কে? বিদ্যাপতি ঠাকুর। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন? বিদ্যাপতি মূলত ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন। বিদ্যাপতির কবি খ্যাতি মূলত ছিল ব্রজবুলি ভাষায় রচিত রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদ বা পদাবলী এর জন্য। তবে তিনি মৈথালি, অবহট্ট এবং সংস্কৃত ভাষায় পদ রচনা করেছেন। বিদ্যাপতি মূলত ছিলেন একজন ব্রজবুলি ভাষার কবি এবং রাধাকৃষ্ণের প্রণয়মূলক পদ এর জন্য সবচেয়ে বেশি পরিচিত। তবে তিনি মৈথালি, অবহট্ট এবং সংস্কৃত ভাষায়ও পদ রচনা করেছেন। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কবি কণ্ঠহার হচ্ছেন মূলত বিদ্যাপতির উপাধি। বিদ্যাপতির উপাধি হচ্ছে কবি কণ্ঠহার। মিথিলার রাজা শিব সিংহ তাকে এই উপাধি ভূষিত করেন। মিথিলার রাজা শিব সিংহ তাকে হচ্ছে এই কবি কণ্ঠহার উপাধি দেন। তিনি পদাবলীর কবি, মিথিলার কবি, অভিনব জয়দেব এইসব নামেও খ্যাত ছিলেন। অর্থাৎ কবি কণ্ঠহার ছিলেন তোমার কি? বিদ্যাপতির উপাধি। এবং এই বিদ্যাপতিকে কবি কণ্ঠহার উপাধি দেন রাজা শিব সিংহ। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি বলতে বোঝায় মৈথিলি ভাষার এক প্রকার উপভাষা। ব্রজবুলি বলতে বোঝায় মৈথিলি ভাষার একটি উপভাষা। ব্রজবুলি মূলত মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম কবি ভাষা। এ ভাষা কখনো মুখের ভাষা ছিল না। সাহিত্যকর্ম ব্যতীত কোনো ব্যবহারও নেই। জ্ঞানদাস, বলরাম দাস, জগদানন্দ, রাজশেখর প্রমুখ কবিগণের রচিত ব্রজবুলি পদ রয়েছে। জ্ঞানদাস, বলরাম দাস, জগদানন্দ, রাজশেখর প্রমুখ কবিগণের রচিত ব্রজবুলি পদ রয়েছে। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে কোন ভাষার সৃষ্টি হয়েছে? বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তাকে বলা হয় ব্রজবুলি ভাষা। 15 শতাব্দীর শেষভাগে মিথিলার কবি বিদ্যাপতি এইটার উদ্ভাবক ছিলেন।